একটা গ্রামে রূপা তার স্বামীর সাথে একটা ছোট্ট বাড়িতে থাকতো। তবে রূপা সন্তান সম্ভবা ছিল। গ্রামের একটা হসপিটালে তার ডেলিভারি হওয়ার কথা ছিল। শুনুন, এই প্রেসক্রিপশনে যেসব ওষুধগুলোর নাম লেখা আছে তাড়াতাড়ি এই ওষুধগুলো নিয়ে চলে আসুন। ঠিক আছে ডাক্তার দিদি, আমাকে কাগজটা দিয়ে দিন, আমি এক্ষুনি ওষুধগুলো নিয়ে আসছি। রাহুল যখন রাস্তা দিয়ে ওষুধগুলো কিনতে যাচ্ছিল, ঠিক তখনই একটা গাড়ির সাথে রাহুলের ধাক্কা লেগে যায়। তখন রাহুল ছিটকে পড়ে গুরুতর অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সবাই মিলে রাহুলকে নিয়ে ওই হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে রূপার একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়। ডাক্তার দিদি, আমার স্বামী কোথায়? ও তো একবারের জন্য হলেও আমার মেয়ের সাথে দেখা করতে কেন এলো না? তখন নার্স বলতে থাকে, রূপা, তোমার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওই চিকিৎসা করার জন্য 2 লাখ টাকার প্রয়োজন, আর 2 লাখ টাকাটা দিতে হবে। এইসব তুমি কি বলছো ডাক্তার দিদি? ও তো ওষুধ আনার জন্য বাইরে গিয়েছিল। তোমার স্বামীর নাম রাহুল, তাই না? এইসব শুনে রূপা খুব কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে সে বলতে থাকে, হে ঈশ্বর, এটা কি হয়ে গেল? যদি 2-4 পয়সা হতো তাহলে আমি কোথাও না কোথাও থেকে জোগাড় করে নিয়ে আসতাম, কিন্তু আমরা যে অনেক গরিব, তাহলে এত টাকা কোথায় পাবো বলে দাও তুমি। এই হসপিটালের কিছু দূরে একটা গ্রাম আছে, আর ওই গ্রামের বড় ব্যবসায়ী রমেশ তার স্ত্রীকে ডেলিভারি করার জন্য ভর্তি করেছিল। কি হয়েছে নার্স, বলো, আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে? মালিক, আপনার একটা ছেলে সন্তান হয়েছে, কিন্তু মৃত সন্তানের জন্ম দিয়েছেন আপনার স্ত্রী। এসব তুমি কি বলছো? হে ঈশ্বর, আমাদের 10 বছর পর একটা সন্তান দিলে, তাও আবার সে এই দুনিয়াতে নেই। জন্ম হতেই না হতেই তাকে তুমি তুলে নিলে। কিন্তু নার্স, আমার স্ত্রী কেমন আছে? মালিক, এখনও আপনার স্ত্রীর কোনো জ্ঞান আসেনি। যখন ওনার জ্ঞান আসবে, উনি যদি জানতে পারে যে ওনার সন্তান আর বেঁচে নেই, তাহলে যে এই আঘাতটা উনি সহ্য করতে পারবেন না। নার্স, এই ব্যাপারে আমার স্ত্রীকে কিছু জানাবেন না, কিন্তু এখন আমি কি করব? মালিক, আপনি একটা কাজ করুন, আপনার স্ত্রীর জ্ঞান আসার আগে আপনি কারোর কাছ থেকে একটা সদ্যজাত বাচ্চাকে কিনে নিন, তাহলে আপনার স্ত্রী এই ব্যাপারে জানতেও পারবে না। উনি বাচ্চাটাকে নিজের বাচ্চা হিসাবে মনে করবে। আমি এবার সদ্যজাত বাচ্চাকে কোথায় থেকে নিয়ে আসব? এই পাশের ঘরে একটা মহিলা আছে, উনি সবে সবে একটা ফুটফুটে বাচ্চার জন্ম দিয়েছে, আর আজই ওনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। ওনার চিকিৎসার জন্য 2 লাখ টাকার প্রয়োজন। উনি অনেক গরিব। যদি আপনি ওনার চিকিৎসার জন্য 2 লাখ টাকা দিয়ে দেন, তাহলে মনে হয় ওনার বাচ্চাটাকে আপনাকে দিয়ে দিতে পারে। তারপর ব্যবসায়ী রমেশ রূপার ঘরে যায়। বোন, তুমি কেন কাঁদছো? দাদা, আমি আর কি বলবো, আমার স্বামী ওষুধ আনতে বাইরে গিয়েছিল, তারপর রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবার যে ওর চিকিৎসার জন্য 2 লাখ টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো? বোন, আমি তোমাকে 2 লাখ টাকা দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বলুন দাদা, কী শর্ত? এরপর রমেশ সব কথাগুলো বলতে থাকে রূপাকে। বোন, যদি তুমি তোমার মেয়েকে আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমার স্বামীর চিকিৎসার জন্য 2 লাখ টাকা দিয়ে দেব। দাদা, এইসব আপনি কি বলছেন? আমি আমার সন্তানকে কেন দেব? কাউকে আমি দিতে পারবো না আমার সন্তানকে। বোন, দয়া করো আমার ওপর, তোমার মেয়েকে আমাকে দিয়ে দাও। যদি আমার স্ত্রীর জ্ঞান আসার আগে জানতে পারে আমাদের সন্তান আর বেঁচে নেই, সে জন্ম নেওয়ার আগেই মারা গেছে, তাহলে সে যে আর বাঁচবে না। বোন, আমাকে দয়া করো বোন, দয়া করো। না দাদা, আমি আমার সন্তানকে কাউকে দিতে পারবো না। আপনি এখন এখান থেকে চলে যান, আমি আমার সন্তানকে কাউকে দেব না। তারপর রমেশ নিরাশ হয়ে ওখান থেকে চলে যায়।
কিছুক্ষণ পর নার্স রূপার কাছে আসে। দিদি, আমি এত টাকা কোথায় থেকে আনবো বলো তো? যদি তুমি আমার স্বামীর চিকিৎসা করে দাও তাহলে আমি 2-3 মধ্যে আমি কিছু টাকা জোগাড় করে এনে দেব। আরে রূপা, তুমি টাকা নিয়ে একদম চিন্তা করো না। তোমার স্বামীর চিকিৎসা হয়ে গেছে, এখন তুমি আরাম করো। আমি ঠিক বুঝলাম না ডাক্তার দিদি, কিন্তু আমি তো এখনো কোনো টাকাই জোগাড় করতে পারিনি। আরে যেই মালিকটা তোমার ঘরে এসেছিল না, উনি অনেক দয়ালু, অনেক বড় মনের মানুষ। যখন উনি তোমাদের সব কথা শোনে তখন তো তোমার স্বামীর প্রতি ওনার মনে একটা দয়া আসে। তারপর উনি সব টাকা একসাথে জমা করে দিয়েছিল তোমার স্বামীর চিকিৎসার জন্য। তুমি সত্যি বলছো ডাক্তার দিদি? কিন্তু ওনার স্ত্রী কেমন আছেন? এখনও ওনার জ্ঞান আসেনি। আর জ্ঞান আসার পর যদি জানতে পারে যে ওনার সন্তান আর এই দুনিয়াতে নেই, তাহলে মনে হয় উনি এই আঘাতটা একদম সহ্য করতে পারবেন না। কিছুক্ষণ পরে নার্স খুশি খুশি রমেশের কাছে যায়। মালিক, আপনি একবার ভিতরে যান, আপনার স্ত্রীর জ্ঞান ফিরে এসেছে। নার্স, আমার স্ত্রী আমার সন্তানের ব্যাপারে কি সবকিছু জেনে গেছে? আরে মালিক, একবার তো ভিতরে যান, তারপর গেলেই বুঝতে পারবেন। এরপর যখন রমেশ তার স্ত্রীর কাছে যায়, সে অদ্ভুত জিনিস থেকে অবাক হয়ে যায়। পূজা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে খেলা করছিল। কে গো, দেখেছো আমাদের সন্তান কত সুন্দর হয়েছে, পুরো একদম লক্ষ্মী প্রতিমার মতো, তাই আজ থেকে এর নাম লক্ষ্মীই থাকবে। এটা কি করে হতে পারে? আমাদের মেয়ে? হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমাদের মেয়ে কত সুন্দর হয়েছে, একদম তোমার মতো। জানো তো, আজ আমি অনেক খুশি। 10 বছর পর আমাদের বাড়ির লক্ষ্মী এসেছে আমাদের ঘর আলো করে। আমি যে অনেক খুশি। কি গো, তুমি ওখানে দাঁড়িয়ে কেন আছো? আসো এখানে এসে আমার মেয়েকে দেখো, কত সুন্দর হয়েছে। গিন্নি, তুমি এখন একটু বিশ্রাম করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা সিস্টার বোন, এই হসপিটালে রূপা নামের একটা মহিলা এসেছিল না, যার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ মালিক, রূপা নামের মেয়েটা তো ওর সন্তানকে আপনাদেরকে দিয়ে দিয়েছে, আর ওর স্বামীকে সুস্থ করে নিয়ে চলে গেছে। ও বাড়িতেই চলে গেছে আজই। পরের দিন সকালে রমেশ ও পূজা তাদের সন্তানকে নিয়ে বাড়িতে যায়। বাবা, এতদিন হয়ে গেছে, আমাদের বাড়িটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে। আর এখন আমার মেয়ে চলে এসেছে, ওর হাসি খুশিতে আমার ঘর পুরো আলো হয়ে থাকবে। আরে গিন্নি শোনো, একটু কাজের জন্য আমি বাড়ির বাইরে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তবে কিন্তু তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে। আর ততক্ষণ আমি আমার মেয়েকে নিয়ে খেলা করি। এরপর রমেশ বাড়ির থেকে বাইরে চলে যায়। আরে রূপা বোন, ও রূপা বোন, একবার বাইরে এসো না বোন। আরে দাদা, আপনি এখানে কি করছেন? বোন, তোমার অনেক অনেক ধন্যবাদ, তুমি তোমার সন্তানকে আমাদেরকে দিয়ে দিয়েছো। দাদা, কোনো অসুবিধা নেই। আর এমনিতে আমার স্বামীর চিকিৎসার জন্য তো আপনি নিজেই আমাদেরকে এতগুলো টাকা দিয়ে দিয়েছেন। বোন, আমি জানি একটা মা তার সন্তানের থেকে দূরে থাকতে পারে না, তার যে অনেক কষ্ট হয়। তুমি একটা কাজ করো, কাল থেকে আমার বাড়িতে কাজের জন্য চলে এসো, যার কারণে প্রত্যেকদিন তুমি তোমার সন্তানকে দেখতে পাবে। আপনি সত্যি বলছেন দাদা? ঠিক আছে, আমি কাল থেকে আপনার বাড়িতে কাজে চলে আসব। আর তার ফাঁকে আমি আমার মেয়েকেও দেখতে পাবো চোখের দেখা। রমেশ এইসব বলে ওখান থেকে বাড়িতে চলে যায়।
রূপা, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আমি তো তোমাকে বলেছিলাম যে মালিককে আমাদের সন্তানকে দিয়ে দিয়েছিলাম তাদের বাড়িতে কাজ করতে যাচ্ছি। আর কাজ করতে করতে আমার মেয়ের সাথে একবার দেখা হয়ে যাবে। গিন্নি, আমি বলবো তোমার না যাওয়াই উচিত হবে, কারণ তুমি যখন তোমার মেয়েকে দেখবে তখন কোলে নিতে এবং আদর করতে তোমার মন চাইবে। আরে না গো, এমনটা হবে না। আমি ওকে চোখের দেখা দেখতে পেলেই আমার জীবনটা শান্তি হয়ে যাবে গো। আর এমনিতে আমাদের মেয়ে একটা বড়লোক ব্যবসায়ী বাড়িতে মানুষ হচ্ছে, এই ব্যাপারে তো আমাদের খুশি হওয়াই উচিত। দেখো গিন্নি, যেটা ভালো মনে করবে সেটাই করো। তুমি যদি কষ্ট না পাও তাহলে সেটাই ভালো হবে তোমার জন্য। আচ্ছা শোনো, এখন তাহলে আমি যাই গো। আর রান্নাঘরে খাবার ঢাকা দেওয়া আছে, সময়ে সময় একটু খেয়ে নিও। এইসব বলে রূপা সে রমেশদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আরে তুমি কে? আর আমাদের বাড়িতে তুমি কি করছো? আরে মালকিন, মালিক আমাকে আপনাদের বাড়িতে সব কাজের জন্য রেখেছে, তাই তো আমি এখানে কাজ করতে এসেছি। আর তখন সেখানে রমেশ চলে আসে। হ্যাঁ গিন্নি, আমি ওকে ডেকেছি। এখন থেকে ও আমাদের বাড়িতেই কাজ করবে, আর তোমাকে কোনো কাজ করতে হবে না। ঠিক আছে গো, তুমি যেটা ভালো মনে করবে সেটাই করেছো। আর শোনো, তাহলে তুমি বাড়ির সব কাজগুলো সেরে ফেলো। ঠিক আছে মালকিন, আমি সব কাজ এক্ষুনি সেরে ফেলছি। এমনভাবে রূপা কাজ করতে করতে বেশ কিছুদিন কেটে যায়। আর যখন পূজা ঘর থেকে বাইরে বেরোতো, সেই ফাঁক বুঝে রূপা তার সন্তানকে কোলে করে নিয়ে আদর করত। কিন্তু একদিন রূপা, আমি স্নান করতে যাচ্ছি। আর হ্যাঁ, তুমি যেন আবার আমার ঘরে যেও না, কেননা আমার মেয়ে ঘুমাচ্ছে। আর তুমি যদি যাও সেই আওয়াজে ওর ঘুম ভেঙে যাবে। আর তুমি তো জানো, ওর ঘুম ভেঙে গেলে একবার শুধু কাঁদতে থাকে। ঠিক আছে মালকিন, আমি আপনার ঘরে যাব না। এরপর পূজা স্নান করতে চলে যায়। সুযোগ পেয়ে চুপচাপ তার মেয়ের কাছে চলে যায়। আর তার মেয়েকে দেখে সে কোলে করে নিয়ে আদর করতে থাকে। আমার মেয়ে পুরো আমার মতো হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে। দেখ মা, তোর মা চলে এসেছে তোর কাছে। রূপা এমনভাবে তার মেয়েকে আদর করতে থাকে। আর কিছুক্ষণ পরে পূজা চলে আসে। লক্ষ্মীকে রূপার কোলে রেখে পূজা অনেক রেগে যায়। আর রূপার থেকে লক্ষ্মীকে নিয়ে নেয় পূজা। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস। আমি তোকে বারণ করেছিলাম না যে আমার ঘরে না আসতে? তারপরেও তুই আমার ঘরে কেন এসেছিস বল? মালকিন, আমাকে ক্ষমা করে দিন। মেয়ে যে কাঁদছিল, তাই জন্য তো আমি ঘরের মধ্যে চলে এসেছি। মেয়ে? কার মেয়ে? ও তোর মেয়ে না, ও আমার মেয়ে। আর তোর কোনো অধিকার নেই ওকে কোলে নেওয়ার। ও আমার মেয়ে, বুঝেছিস? আর এক্ষুনি এখান থেকে চলে যা, আমার কোনো কাজের মেয়ের প্রয়োজন নেই। আর তখন সেখানে রমেশ চলে আসে। আরে গিন্নি, ও তোমার সন্তানকে কোলে করে নিয়েছে, তাতে কি হয়েছে? ও তো একটা মা। হ্যাঁ, ও হতে পারে একটা মা, কিন্তু আমার সন্তানের মা না। এবার ওকে কাজ থেকে তাড়িয়ে দাও, তা না হলে ভালো হবে না। এইসব শুনে রূপার চোখে জল চলে আসে। তারপর ওখান থেকে রূপা চুপচাপ চলে আসে। ওলি বাবালে, আমার মেয়ে খিদে পেয়েছে। দাঁড়া লক্ষ্মীমা, আমি এক্ষুনি তোর জন্য দুধ গরম করে নিয়ে আসছি। তুই এখানে একটু খেলা কর। তারপর পূজা তার মেয়েকে রেখে সে দুধ আনতে চলে যায়। তারপর রূপা চুপচাপ সে বাচ্চার কাছে আসে। সে এসে সে চুপচাপ বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। যখন পূজা দুধ নিয়ে ঘরের মধ্যে আসে, সে দেখে তার মেয়ে ঘরেতে ছিল না। আরে, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে তো এই ঘরের মধ্যে বিছানায় শুয়ে শুয়ে খেলা করছিল। তাহলে সে কোথায় গেল? ওগো, শুনছো? আমার মেয়ে যে কোথায় গেল? তাকে যে ঘরের মধ্যে দেখতে পাচ্ছি না, তুমি তাড়াতাড়ি এসো। তখন রমেশ পূজার আওয়াজ শুনে তাড়াতাড়ি চলে আসে ঘরের মধ্যে।
কি হয়েছে গিন্নি, এমনভাবে কান্নাকাটি কেন করছো? দেখো না আমার মেয়ে কোথায় চলে গেল। এক্ষুনি তো আমি ওকে বিছানায় শুয়ে দিয়ে গেছিলাম, তারপর আমি এসে দেখি আর নেই সে। তুমি তাড়াতাড়ি পুলিশকে ফোন করো। পূজার কথা শুনে রমেশ সবটা বুঝতে পারে। গিন্নি, তুমি একবার বাড়িতে থাকো, আমি একটু বাইরে গিয়ে দেখে আসছি। এইসব বলে রমেশ সে রূপাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আরে বুড়িমা, এখান থেকে কোনো মহিলাকে বাচ্চা করে করে নিয়ে যেতে দেখেছেন? আরে বাবা, কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে একটা মহিলা গিয়েছে, আর ওর কোলে একটা ছোট্ট শিশুকে দেখেছিলাম। রমেশ এইসব শুনে সে সামনের দিকে তাড়াতাড়ি এগিয়ে যেতে থাকে। আরে বোন রূপা, তুমি আমাদের মেয়েকে নিয়ে এখানে কেন চলে এসেছো? দাদা, মনে হয় আপনি ভুলে গেছেন যে এই মেয়েটি আমার, আর এবার থেকে আমার মেয়ে আমার কাছেই থাকবে। রূপা বোন আমার, এমন করো না। এই বাচ্চাকে আমাকে দিয়ে দাও বোন, না হলে আমার স্ত্রী যে মারা যেতেও পারে। সন্তান হারার কষ্ট সে সহ্য করতে পারবে না। দয়া করো বোন আমার, দয়া করো। না দাদা, সেটা আর সম্ভব না। আর মালকিন লক্ষ্মীর আসল মা না, লক্ষ্মীর আসল মা আমি। আর আমার মেয়েকে আমি কোথাও আর দেব না, সে আমার বাড়িতেই থাকবে। রমেশ রূপার কাছে কান্নাকাটি করলে রূপা তার সন্তানকে রমেশকে দেয় না। তারপর রমেশ সে নিরাশ হয়ে বাড়িতে চলে যায়। কি গো, আমাদের মেয়েকে পেলে? সে কোথায় গেছে? গিন্নি, আমার মনে হয় আমাদের মেয়ে আর আমাদের কাছে ফিরবে না। আমাকে ক্ষমা করে দাও গিন্নি, ক্ষমা করে দাও। পূজা তার মেয়ের জন্য চিন্তা করতে থাকে, আর কাঁদতে কাঁদতে তার অবস্থা আরও খারাপের দিকে যায়। এমনভাবে আরও দুদিন কেটে যায়, আর পূজা তার মেয়ের চিন্তায় খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দেয়। সে ধীরে ধীরে মানসিক দিক থেকে ভেঙে পড়ে যায়। কি গো, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো এখানে, দেখো আমাদের মেয়েকে আমরা পেয়ে গেছি। রমেশ খুশি খুশি পূজার কাছে চলে আসে, আর পূজার পাগলামি দেখে রমেশের চোখে থেকে জল চলে আসে। দেখো গো, আমাদের মেয়েকে পেয়ে গেছি। লক্ষ্মী মা, তুই কোথায় চলে গেছিস বলতো মা? আমি তোর জন্য কত চিন্তা করছিলাম, তোকে কত খুঁজেছি রে মা। আর শোন, এবার থেকে কোথাও গেলে একবার মাকে বলে যাবি, আমি যে তোর জন্য অনেক চিন্তা করি রে মা। এইসব বলতে বলতে পূজা অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে গিন্নি, ও গিন্নি, কি হয়েছে? চোখ খোলো গিন্নি, চোখ খোলো। দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। তারপর রমেশ ডাক্তারকে ডেকে নিয়ে আসে, আর তারপর ডাক্তার পূজাকে দেখে বলতে থাকে। আরে রমেশ বাবু, কি আর বলবো, আপনার স্ত্রী আর এই দুনিয়াতে নেই। এই কথা শুনে রমেশ অবাক হয়ে যায়, আর সে খুব কাঁদতে থাকে। না গিন্নি, চোখ খোলো, চোখ খোলো গিন্নি। তুমি আমাকে ছেড়ে এমনভাবে যেতে পারো না গিন্নি, যেতে পারো না। অন্যদিকে রাহুল রূপাকে বোঝাতে থাকে। গিন্নি, আমার কথা একবার বোঝার চেষ্টা করো। ও এখন দুধের শিশু। ও মালকিনকে ওর মা হিসাবে জানে, আর মালকিনকে লক্ষ্মী মাকে অনেক যত্ন আদর দিয়েই মানুষ করছিল। তাই জন্য ওর মায়ের কাছে যাবে বলে ও এত কান্নাকাটি করছে। যাও, তুমি ওকে ওর মায়ের কাছে দিয়ে আসো। হ্যাঁ গো, তুমি একদম ঠিকই বলেছ। এখন এই বাচ্চা মালকিনকেই মা হিসাবেই জানে। আমি ওকে এক্ষুনি দিয়ে আসব। এরপর রূপা বাচ্চাটিকে নিয়ে রমেশের বাড়িতে যায়। দাদা, ও দাদা, কোথায় আপনি? রূপার আওয়াজ শুনে তারপর রমেশ বাইরে আসে, কিন্তু তার চোখ ভর্তি জল ছিল। দাদা, আমাকে ক্ষমা করে দিন, আর এই বাচ্চা আপনাদের, আর মালকিনকে ছাড়া ও আমাদের কাছে থাকতে পারবে না। এই নাও দাদা। কি হয়েছে রূপা? এখন এই বাচ্চাকে এখানে কেন নিয়ে এসেছো? মনে হয় এখানে আনতে তোমার অনেক দেরি হয়ে গেছে। আর তোমার মালকিন আর এই দুনিয়াতে নেই রূপা। এই কথা শুনে রূপা অনেক অবাক হয়ে যায়, আর সে কাঁদতে কাঁদতে বলতে থাকে।
দাদা, এইসব আপনি কি বলছেন? আমাকে একবার মালকিনের সাথে দেখা করতে দিন। যাও রূপা, তোমার মালকিন ওই ঘরে আছে। হে ভগবান, এইসব আমার ভুলের জন্য হয়েছে। এত বড় পাপ করে ফেললাম। মালকিন, আমাকে ক্ষমা করে দিন। মালকিন, আমাকে ক্ষমা করে দিন। এরপর রূপা লক্ষ্মীকে পূজার হাতের ওপর শুয়ে দেয়, আর রূপা অনেক কান্নায় ভেঙে পড়ে। লক্ষ্মী পূজার কোলের ধারে খেলা করছিল, আর লক্ষ্মীর পরশে পূজা আবার জীবিত হয়ে যায়। তারপর পূজা লক্ষ্মীকে কোলে করে নিয়ে সে অনেক আদর করতে থাকে। লক্ষ্মী মা, কোথায় চলে গিয়েছিলিস বলতো মা? তুই তো জানিস মা যে তোর মা তোকে কতটা ভালোবাসে। এমনভাবে আর কখনো ছেড়ে চলে যাস না মা। আমি যে অনেক চিন্তা করছিলাম তোর জন্য রে। এইসব দেখে রূপা অনেক খুশি হয়। তারপর সে মালকিনকে বলতে থাকে, মালকিন, আমাকে ক্ষমা করে দিন। লক্ষ্মী আপনারই মেয়ে। কোনো অসুবিধা নেই রূপা, আমার মেয়েকে আমি পেয়ে গেছি, এটাই আমার জন্য অনেক কিছু। তারপর রূপা ওখান থেকে চলে যায় খুশি খুশি। অন্যদিকে রূপা সে বাড়িতে গিয়ে রাহুলকে সবকিছু কথা খুলে বলে, যা যা হয়েছিল। শোনো, আমরা আর কোনোদিন লক্ষ্মী মায়ের জন্য অধিকার ফলাতে যাব না। যদি ভগবান চাই তো আমাদের ঘরে আবার সন্তান দেবে। তুমি চিন্তা করো না গিন্নি, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে এমনভাবে আরও 2 বছর কেটে যায়, আর রাহুল আর রূপার একটা সুন্দর ফুটফুটে মেয়ে সন্তান হয়। তারপর রাহুল আর রূপা তাদের সন্তানকে নিয়ে খুশি খুশি জীবন কাটাতে থাকে।